দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। আমি নুসরাত দীপা আপনাদের সঙ্গে রয়েছে। দর্শক আজকের আলোচনার মাধ্যমে আমরা জানার চেষ্টা করব কোলন ক্যান্সারের ঝুঁকি এবং এই কোলন ক্যান্সারের ক্ষেত্রে কোন কোন ধরনের আধুনিক ট্রিটমেন্ট রয়েছে দেশে এবং বিদেশের প্রেক্ষাপটে। দর্শক আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কোলন ক্যান্সারের ঝুঁকি দেশ ও বিদেশে, এবং এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর এমিল জনট্যান, সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান, জেনারেল সার্জারি, সিঙ্গাপুর জেনারেল হসপিটাল। আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, তিনি হলেন ডক্টর সিফাত তানজিলা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও কনসালটেন্ট, জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন, ল্যাবেড ডায়াগনস্টিক সেন্টার। ডক্টর সিফাত তানজিলা, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। অসংখ্য ধন্যবাদ। Dr. Emilson, welcome to our show. Thank you so much. Okay, Dr. Emilson, how are you doing? I'm very well, thank you. Okay, I'm not asking any question now, but before we formally begin our discussion, I'm very curious to know that how you're finding our country and how could you describe the warmth and cordiality of our people? I love Bangladesh. This is my second visit, and every time I come, it's full of smiles, full of hospitality, and I really love coming here. What about our food? Your food is fantastic. I think it fits me perfect. It's not too spicy and it's very aromatic. Okay, that's great. It's wonderful to hear that you're enjoying our Bangladesh. Thank you very much. Okay, let's start our discussion. So, Dr. Emil, could you please tell us which bowel or colorectal problems or cancers are most commonly seen among men and women in Singapore? The most common cancer is actually colorectal cancer. It is the #1 killer in Singapore in men, and in the second highest killer in women. We have about 2,500 to 3,000 cases a year just of colorectal cancer. ওকে, ডক্টর সিফাত তানজিলা যেমনটা উনি বলছিলেন যে কোলোরেক্টাল ক্যান্সার এবং সেই সাথে অন্যান্য যে ক্যান্সারগুলো রয়েছে সেই সম্পর্কে সিঙ্গাপুরে যে রেশিওটা আপনি যদি আমাদেরকে বলতেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে কোলোরেক্টাল ক্যান্সারের যে হারটা সেটা আসলে কেমন, এবং ওভারঅল যদি আমরা বলি যে আমরা কিন্তু যতটুকু জানি যে ক্যান্সার রোগীদের সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেটার কারণটা আসলে কি? আমাদের দেশে ক্যান্সার জড়িত মৃত্যুর যে হারগুলো ছিল একসময় কিন্তু কোলন ক্যান্সারটা এত বেশি ছিল না, কিন্তু যতই দিন যাচ্ছে আমাদের লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে, আমাদের ফুড হ্যাবিট চেঞ্জ হচ্ছে, সব কিছু মিলে কিন্তু এখন বাংলাদেশে কোলন ক্যান্সারের হার অনেক বেশি। কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে শুধু বাংলাদেশে না, পৃথিবীর সব দেশেই মানে মলদ্বারের শেষের অংশ, যে জিনিসটাকে আমরা ইংলিশে রেকটাম বলি, এই জায়গাটাতে প্রায় 40% ক্যান্সারটাই কিন্তু এই জায়গাটাতে হয়। আর বাংলাদেশে না, পৃথিবীর সব দেশেই মেলরা বা পুরুষ রোগীরা কিন্তু কোলন ক্যান্সারে বেশি আক্রান্ত হয়। এটার বিভিন্ন লাইফস্টাইল প্লাস জিওগ্রাফিক বিভিন্ন কারণ আছে, কিন্তু বাংলাদেশে এখন একসময় বলা হতো বাংলাদেশে ঘরে ঘরে টিবির রোগী, এখন কিন্তু আসলে সিনারিওটা চেঞ্জ হয়ে বাংলাদেশে এখন ঘরে ঘরে ক্যান্সারের রোগী। তাই এখন দেখা যায় যে প্রতি 1 লাখে 3 জন রেকটাল ক্যান্সার বা মলদ্বারের ক্যান্সারের রোগী, আর হচ্ছে গিয়ে প্রতি 1 লাখে প্রায় 3.5 বা 4 জন হচ্ছে গিয়ে পুরো কোলন ক্যান্সারের রোগী। তো রেশিওটা কিন্তু একেবারেই কম না, এটা কিন্তু খুব অ্যালার্মিং। Dr. Emil, from your experience, what do you think? What are the main causes of colorectal cancer or colorectal disease becoming more common nowadays? There are a lot of causes of colorectal cancer. One of them is food. We eat more red meat nowadays. People smoke. And one of the other causes is diabetes and obesity. So the lifestyle changes have caused us, I think, to increase, and not only for the older people, but very surprisingly also for younger people. So the incidence of early onset colorectal cancer, defined as before the age of 45, is also increasing. And this is a very alarming statistic because our ability to screen starts usually at 45 and above. So the patients who come earlier are often not screened and therefore appear with later cancers. Okay. This is very severe. The treatment of the two groups is also very different, because if you develop a cancer at a later stage, then surgery is more difficult to do, more challenging, and most of the patients may require chemotherapy after their surgery as well. So we try to improve this by improving on our screening programs. In Singapore, we screen our patients from the age of 50 using a stool test. And this stool test has a variable uptake, and that we're trying to work on
more people to accept the test and to more people to do it. But we completely miss the younger generation. So for the younger generation, they need to have their own self-awareness, and we're trying to get them to come and to see the doctors, and for doctors also to not to turn them away. Okay. Not to say you're too young, you don't have the problem, but to take them very seriously and to screen them as early as possible. So as you're saying that younger people are nowadays affected from colorectal disease or colorectal cancer. So is there any other reason like environmental, smoking? So this is the subject of a lot of research worldwide at the moment. So you're seeing this in Europe and in the US as well. And the idea is probably lifestyle related. So we are eating more of certain processed foods probably. There may be certain things in the microenvironment that we are not noticing. Plastics, for example, is one of the things that we were considering. Smoking is very prevalent in many countries still, and that remains. Any kind of cancer. Right, for any cancer. And of course, obesity is much more common now that the world is more prosperous as it goes. ওকে ডক্টর সিফাত তানজিলা, যেমনটি ডক্টর এমিল বলছিলেন যে ফুড হ্যাবিট, ওভারঅল লাইফস্টাইল সেটি খুবই ইম্পর্টেন্ট যে কোনো ধরনের ক্যান্সারকে প্রিভেন্ট করার জন্য। আপনি যদি আমাদেরকে বলতেন যে এই যে বাংলাদেশের মানুষদের যে একটা খাদ্য অভ্যাস বা আমাদের যে জীবনযাপন যে পদ্ধতি সেটি আসলে কতটুকু প্রভাবিত করতে পারে এই কোলোরেক্টাল ডিজিজ বা ক্যান্সার হবার ক্ষেত্রে? অসংখ্য ধন্যবাদ। কোলোরেক্টাল ক্যান্সারের আসলে মেইন যেই কারণটা আসে এটা কিন্তু প্রসেসড ফুড বা রেড মিট, আর হচ্ছে আমাদের দেখা যায় যে উত্তর পূর্বাঞ্চল মানে পূর্বাঞ্চলের যেই বেল্টটা আছে ওনারা হচ্ছে সল্টি ফুড বা শুটকি টাইপের খাবার যেগুলো বেশি খায়। তো এগুলো আমাদের হচ্ছে কোলনে যখন যায়, আমরা একটা খাবার যখন খাই ওটা হচ্ছে বৃহদান্ত্রে অনেকক্ষণ ধরে থাকে। আমরা এটাকে বলি লং ট্রানজিট টাইম। যে কোনো একটা ফুডের যখন অনেকক্ষণ কোলনে স্ট্যাসিস হয়ে থাকবে, ওটা তাড়াতাড়ি পাস করবে না, তখনই কিন্তু ওইটা কার্সিনোজেনিক। এবং এটা কিন্তু একটা অনেক বড় কারণ। প্রসেসড ফুডগুলো হজম হতে সময় লাগে, বডি থেকে স্টুলের মাধ্যমে পাস হতে টাইম লাগে। তারপরে রেড মিট, আমরা তো জানি যে রেড মিট স্টমাক থেকেই পাস করতে বা পাকস্থলী থেকে পাস করতেই 6 ঘন্টা লাগে, সেটা প্রায় 24 ঘন্টা লেগে যায়। তো 24 ঘন্টা একটা ফুড যখন একটা লং ট্রানজিট টাইমে থাকে, একটা স্ট্যাটিক অবস্থায় থাকে, তখন হচ্ছে গিয়ে এটা কিন্তু ক্যান্সারের একটা বড় কারণ। আগের দিনে আমরা শাকসবজি যে সাধারণ ফুডগুলো খেতাম তখন কিন্তু ক্যান্সারের ঝুঁকি এত ছিল না। আর আমার সহ আলোচক যেটা বললেন যে কোলন ক্যান্সারের ঝুঁকি ইয়াঙ্গার জেনারেশনে বেশি, এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে স্মোকিং, অ্যালকোহল। এটা একটা বড় প্রেক্ষাপটে, হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপটেও এখন কিন্তু কোলন ক্যান্সারের ঝুঁকি ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে অনেক বেশি। আগে বলা হতো যে 60 অ্যাবভ হলে বা 60-এর পরে আমরা ক্যান্সার দেখতাম, বিশেষ করে কোলন ক্যান্সারটা দেখতাম। এখন ইয়াঙ্গার জেনারেশনে 35 to 45 বা 50 এই যে যাদের হচ্ছে তাদের কিন্তু কোলোরেক্টাল যে ক্যান্সারটা হচ্ছে, ক্যান্সার তো হচ্ছেই, এটা মোর এগ্রেসিভ ভ্যারাইটি। এটা ভেরি হার্ড টু ট্রিট, মানে এটা চিকিৎসাটাও জটিল, এটা হচ্ছেও এগ্রেসিভ ভ্যারাইটি, প্লাস ফুডের জন্য তো আছেই। আর স্মোকিং তো আমরা জানি যে মাদার অফ অল ক্যান্সার, মানে যে কোনো ক্যান্সারই হতে পারে স্মোকিং, অ্যালকোহলের জন্য। সিঙ্গাপুরের মতো জায়গাতেই হচ্ছে স্ক্রিনিং প্রোগ্রামে যাওয়াটা ডিফিকাল্ট, উনি যেটা বললেন। তো বাংলাদেশে আসলে ইয়াঙ্গার জেনারেশন তো আরও বেশি রিল্যাক্টেন্ট, বা কিছু আর্লি সিমটমগুলো যদি থাকে, যেমন মলদার থেকে রক্ত যাওয়া, তারপরে করা, ওজন কমে যাওয়া, বা মিউকাস ডিসচার্জ আমরা যেটাকে বলি কষ টাইপের পড়া, এই অল্প যখন সিমটমগুলো দেখা দেয় তখন কিন্তু কেউ ডাক্তারের কাছে যায় না। এটার কারণ একটা বড় জেনারেশন, সেটা ইয়াঙ্গার হোক এল্ডার হোক, এনারা কিন্তু স্ক্রিনিং প্রোগ্রামটা মিস করে। এই স্ক্রিনিং প্রোগ্রাম মিস কিন্তু ক্যান্সার বাড়ার একটা বড় কারণ। কারণ আর্লি ডায়াগনোসিসে যে পলিপটা থাকে ওইটা কেটে ফেললে কিন্তু ওইটা যদি আমরা এক্সিশন করি তাহলে কিন্তু ক্যান্সারের ঝুঁকি কমে যায়। তো এটা তো আসলে মিস হয়ে যায়। আচ্ছা, so Dr. Emil, we are talking about the signs of colorectal disease or colorectal cancer. So for general awareness, what early warning signs of colorectal disease or colorectal cancer? Well, early cancer often has no symptoms. That's an important thing. That's why screening is so important. But when it's a little bit later, patients complain of a sudden change in the bowel habits. So maybe more constipated, maybe pass more liquid stool. Sometimes they may pass mucus. They may pass blood in the stools.
and they may also notice a sudden weight loss without any reason. So for no reason, they're suddenly losing weight, or they even feel like the abdomen is more bloated, or there's a lump somewhere that they can feel. So those are things that we can watch out for easily in our patients. We also advocate people to look into the toilet bowl to see, because we often don't like to look at our own bowel motions, and by doing so, they would be able to see it more often than not. Okay. Yeah. I think the other thing is we really do need to make screening more accessible to people. We need to have more colonoscopies available for people. We need to have more scans potentially available for people, and we also need to have more of the stool tests available, and to have campaigns to push it out to the community. So one of the nice things that was introduced in Malaysia in the villages is that when patients were actually examined, people were able to take stool samples from the physical examination as well. So they were doing a form of additional screening for their patients just on the site. And we need to be slightly innovative with how we do this to be able to capture more of the population. So in that case, what are the common tests you have suggested the patients? The most common and easiest to do and the cheapest is the stool test. So the stool test is a special test which the chemical will show you there's blood in it. And this is blood that is not visible. So visible blood is easy because we know we'll go and find the doctor. But when the blood is not visible in very small trace microscopic quantities, that's when you have early stage problem, and that's when we should try to intervene to prevent it going any further. Okay. As you know that most of the people scared about colonoscopy. Yes. Right? Yes. What do you think? What is your experience? Okay, I love colonoscopy because I love to do it, but I also have done it myself. There is a drink you need to drink beforehand, usually 2 to 3 liters. That's the biggest challenge, especially for the elderly, because you have to drink a large quantity. It tastes a bit salty as well. So then you have to go to the toilet for 4 to 6 hours. So that is quite difficult and quite challenging, I think, and frightening for a lot of patients. And we need to be supported through that. So we try to do this in the home so that they have their own toilet. They don't have to come to the hospital to do this, and they have support from the people around them. The scope is very safe though. The risk of any major injury is less than 1 in 1,000, and in many countries 1 in 2,000. It's a very safe procedure, very reproducible, very accurate, and most of all, with the colonoscopy, we are able to intervene directly. So during the colonoscopy, if there's anything wrong, any polyps, we can take them out, send them for tests, and then we can get on with treatment. As well, we can say that counseling is very important. Yes. For doing colonoscopy, right? Very much so. Okay. Yeah. Dr. সিফাত তানজিল, আপনার কাছ থেকে আরও বিস্তারিত জানার চেষ্টা করব যে কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে স্ক্রিনিংটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং কোন বয়স থেকে আসলে শুরু করা উচিত, আরও বিস্তারিত জানবো আপনাদের দুজনের কাছ থেকে। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা দেখছেন এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন। ডক্টর সিফাত তানজিলা, যেমনটা আপনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে আসলে কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে স্ক্রিনিং প্রোগ্রামটা আসলে কখন থেকে শুরু করা উচিত? একজনের ক্ষেত্রে এক একটা নিয়ম খাটে। যেমন স্ক্রিনিং প্রোগ্রামটা আমরা তো এখন বলছি যে আর্লি এজে কোলন ক্যান্সার হচ্ছে, কিন্তু একদম আর্লি এজ বলতে কত এজ? 35 বছরের একটা রুগী এসে সে নিশ্চয়ই আপনার কাছে স্ক্রিনিং প্রোগ্রামের জন্য আসবে না, আর এটা বলাটা আসলে যুক্তিসঙ্গতও না। যাদের মার বা বাবার কারো এরকম একটা ক্যান্সারের হিস্ট্রি আছে, তাদের কিন্তু আমরা স্ক্রিনিং প্রোটোকলের মধ্যে দিয়ে দিই। এছাড়াও যাদের হচ্ছে আর্লি কিছু সিমটম, আসলে কোলন ক্যান্সারটা তো আর্লি ডায়াগনোসিস করার এত বেশি সুযোগ নেই। অনেক সময় খুব আমরা যেটা বলি যে হঠাৎ করে একটু ডায়রিয়া হলো, আবার একদম কোষ্ঠকাঠিন্য, আমরা কনস্টিপেশন যেটাকে বলি, এটা হচ্ছে, এটাকে আমরা মেডিকেলের ভাষায় বলে থাকি অল্টারেশন অফ বাউল হ্যাবিট। এই জিনিসগুলো যদি থাকে, আর কখনো যদি ব্লাড যেটা যায়, অনেক সময় লার্জ অ্যামাউন্টে ব্লাড গেলে ওটা আসলে বিনাইন কস্টেই বেশি। ওরকম ক্যান্সারের জন্য যে ব্লাডটা যায় প্রথম দিকে, ওটা খুবই মাইক্রোস্কোপিক, খালি চোখে আসলে দেখা যায় না। তবু আমরা পেশেন্টকে বলি আপনি চোখে দেখবেন কীরকম আসে। অনেক সময় আমরা পেশেন্টকে একটা স্টুল চার্ট দিয়ে বলি যে আপনি চার্ট দেখে দেখে বলেন যে আপনার স্টুলের প্যাটার্নটা কীরকম। মানে এনি টাইপ অফ যদি আমরা অল্টারেশন পাই বা কোনো একটা ডিসোসিয়েশন পাই, তখনই আমরা তাকে স্ক্রিনিং প্রোটোকলে ফেলে দিই।
এখন স্ক্রিনিং প্রোটোকল আমাদের দেশে যে টুল যেটা ওবিটি টেস্ট বা অকাল্ট ব্লাড টেস্ট, আচ্ছা। মানে যেই জিনিসটা চোখে দেখবো না অকাল্ট ব্লাড, ওইটা টেস্ট করার জন্য যেই টুলটা আছে ওটা করে থাকি। তো ওটার চেয়েও আমার কাছে যেটা মনে হয় কোলোনোস্কোপি করাটা, যেটা আমার সহ আলোচকও বললেন, আমি নিজেও কোলোনোস্কোপি করি এবং আগে কোলোনোস্কোপির একটা ভয়ভীতি ছিল যে অজ্ঞান করতে হবে, আগে 24 ঘন্টা না খেয়ে থাকতে হবে, তারপর হচ্ছে আমাকে বারবার বাথরুমে যেতে হবে। এই জিনিসগুলো আসলে অ্যাভয়েড করে এখন অ্যাটলিস্ট আমরা যেহেতু জানি যে মলদ্বারের নিচের অংশটা ওই জায়গাটাতেই ক্যান্সারের জন্য বেশি, বা 40% 40 to 60% ক্যান্সারই ওই জায়গাটাতে হয়ে যায়, সেক্ষেত্রে আমরা একটা শর্ট কোলোনোস্কোপি করতে পারি। এটার জন্য আসলে ওই না খেয়ে থাকা এত প্রিপারেশন নেই, শুধুমাত্র একটা শর্ট কোলোনোস্কোপি করেই কিন্তু ক্যান্সারের কোলোরেক্টাল ক্যান্সারের স্ক্রিনিংটা করা যায় এবং এটা খুব ভালো রেজাল্ট। যদি আমরা ছোট একটা পলিপ বা ছোট একটা টিউমার বা একটা ভিলাস টিউমার আমরা যেটাকে বলি, আঙুলের মতো দেখতে একটা প্রবৃদ্ধি টাইপের, বাংলায় মেডিকেলের ভাষায় আমরা পলিপ বলি, বাংলায় প্রবৃদ্ধি বলি, তো ওই জিনিসটা আমরা খুব ইজিলি একটা কোলোনোস্কোপি, এটা বোথ ডায়াগনস্টিক অ্যান্ড থেরাপিউটিক, মানে এটা দিয়ে আমি রোগ নির্ণয়ও করতে পারছি, পলিপটা কেটে চিকিৎসা করে ওইটা একটা টিউমারটা আবার আমরা বায়োপসি করার জন্য বা হিস্টোপ্যাথোলজি করার জন্য ওই মাংসটা পরীক্ষা করার জন্য পাঠাতে পারি। যদি আমরা দেখি যে না এটা নর্মাল টিউমার, আমরা তাদেরকে ওইরকম একটা স্ক্রিনিং প্রোটোকলে ফেলে দিই, 6 মাস পর পর, 3 মাস পর পর, এরকম 5 বছর মেয়াদি একটা স্ক্রিনিং প্রোটোকলে ফেলে দিই। আর যদি দেখি যে না এই টিউমারটা খারাপ কিছু, তখন আমরা প্ল্যান করে মাল্টিডিসিপ্লিনারি বোর্ড করে একটা বোর্ড গঠন করে পরবর্তীতে ওনার জন্য একটা মানে সঠিক যেই চিকিৎসাটা হয় ওইটা নিয়ম করি। তাই স্ক্রিনিংয়ের জন্য আমার মনে হয় ওবিটির চেয়ে কোলোনোস্কোপিটা মানে বেটার অপশন এবং ইট ইজ মোর কনভেনিয়েন্ট। আচ্ছা, যদিও মানুষের মধ্যে কিছুটা ভীতি কাজ করে কোলোনোস্কোপি করার ক্ষেত্রে, ডক্টর এমিলা বলছিলেন যে একই রকম, যে কিছুটা যদি প্রপার ওয়েতে করা হয়, এবং উনি কিন্তু চমৎকার করে ওনার এক্সপিরিয়েন্স বলছিলেন যে তিনি খুব পছন্দ করেন এই টেস্টটা। এই জন্যই তো শর্ট কোলোনোস্কোপির বিষয়টা আমি আনলাম, যে আমরা জানি যে 60% ক্যান্সারই আমি শর্ট কোলোনোস্কোপিতে দেখে দিতে পারছি, তো এটার জন্য আমার এত প্রিপারেশনও লাগছে না, তাই এটা খুবই কনভেনিয়েন্ট আসলে। এই মানে অর্ধেক কোলন, মানে যেই জায়গাটাতে বেশি হয় ক্যান্সার, ওইটুকু দেখার প্রক্রিয়াটা অ্যাটলিস্ট কিছু একটা তো করা। Okay, Dr. Emil, we are talking about screening program in Bangladesh about colorectal cancer. So could you please tell us about screening program in Singapore? Yes, our screening program uses fecal immunohistochemistry, so slightly different from the FOBT that I think you were talking about earlier. Okay. So the FIT is more accurate, and it uses a special test which is almost 99% sensitive for blood. So it will not be cross-mixed by, so for example the FOBT test, if you eat steak, red meat, sometimes it will trigger as positive because of the byproduct. But the FIT is very, very effective. So the predictive value of the FIT is that if it's positive, you see a doctor, and then you have a conversation whether you should have a colonoscopy or not, whether you have any other health problems. If it's negative, it's very protective, because the fact that you have totally nothing in your stool and you're sure, usually means you have nothing serious going on. So we do that twice. We don't do it once. Each patient at the age of 50 gets 2 sets of tests. And with those two together, we're able to make a decision whether or not to be introduced to a doctor. So the first stage is done at the general practice level, so family medicine at primary care. At the next stage, when you come back as positive, you will then be referred on to a specialist, and the specialist will discuss with you the need for a colonoscopy. The age of screening is 50. But if you have a family member who has had cancer before, then we screen you from 10 years before your parent got cancer. Okay. So for example, if you were 50 when they had cancer, then you will screen at age 40. We also screen people for specific conditions. So if you have inflammatory bowel conditions, for example, or you have other known history of other unusual genetic conditions, we can bring it forward. So Singapore has what we call a polyposis registry. A polyposis registry we run at SGH and the National Cancer Centre Singapore, and we are able to look at all the family lines. So all the families with this condition, the genetic condition, we trace them and we offer them early screening, sometimes at the age of 20, 21, 25. So we can say that the family history is very important, and family
History. Is it any main causes for colorectal cancers? Yes, there are two main things which are very severe. One is called familial adenomatous polyposis, is FAP, and the other is HNPCC. And these are the two strongest hereditary components that in FAP, the patients even get cancer from the age of 20 and above. And in HNPCC, usually by 30 or 40. So they will be characterized by a large number of polyps from a very early age, and therefore they will start to have symptoms very early on as well. আচ্ছা, একটু যদি আমাদেরকে বলতেন যে আমরা তো কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে কথা বলছি, কিন্তু কোলোরেক্টাল অনেক ধরনের ডিজিজও কিন্তু রয়েছে। কোন কোন ডিজিজগুলো রয়েছে এবং কোন কোন ডিজিজগুলোর সাইন সিমটম থাকলে অবশ্যই একজন কোলোরেক্টাল সার্জন বা এই বিশেষজ্ঞের সাথে আসলে পরামর্শ করা উচিত? কোলোরেক্টাল ক্যান্সারটা যেমন মেল পেশেন্টে বেশি বললাম, হরমোনাল বা বিভিন্ন কারণে, কোলোরেক্টাল যে ক্যান্সারগুলোর মধ্যে আমরা তো দুই ভাগ করি, একটা বিনাইন ডিজিজ মানে ক্যান্সার না, নন ক্যান্সারাস যেটা, আর একটা হচ্ছে ক্যান্সার জনিত। নন ক্যান্সারাস যেটা, এগুলো আসলে মহিলাদেরই বেশি হয়। আমরা জানি যে মহিলাদের একটা খুব কমন প্রবলেম থাকে, সেটা হচ্ছে অ্যানাল ফিশার। ওবেসিটি বলেন, হরমোনাল কারণে বলেন, প্রেগনেন্সি বা যে কোনো কারণে অ্যানাল ফিশারটা আমাদের দেশে 35-এর পর 40 অ্যাবভ মহিলাদের একদম মনে হয় যেন খুবই কমন, প্রতি বাসায় বা প্রতি ঘরেই আছে। এছাড়াও হচ্ছে হেমোরয়েড, আমরা গ্রাম দেশে এটাকে পাইলস বলেই সবাই, আসলে পাইলস বলতে মানে মলদ্বারের যে কোনো রোগ বলতেই পাইলস বলে, সেটা ক্যান্সার হোক, ফিশার হোক, হেমোরয়েড হোক, যেটাই হোক, পাইলস একটা ব্রড টার্মে ওরা বুঝতে পছন্দ করে। কিন্তু আমরা আসলে বলে দেই যে ফিশারটা এই ধরনের, আপনার রক্ত যাবে কিন্তু তার সাথে প্রচণ্ড ব্যথা থাকবে, এরকম ব্যথাযুক্ত রক্ত যদি থাকে আমরা এটা ফিশার বলি। তাদের কিন্তু অতি দ্রুত একজন কোলোরেক্টাল সার্জনের সাথে যোগাযোগ করা উচিত। অনেক সময় যে কোনো ব্যথা করছে না কিন্তু ঝরঝর করে বাথরুমে রক্ত যাচ্ছে, এটা আবার হচ্ছে হেমোরয়েডের সিমটম, পেইনলেস ব্লিডিং যেটা বলি। এই জিনিসটা হলেও হচ্ছে আমাদের ডক্টরের কাছে আসা উচিত। আবার অনেক সময় দেখা যায় যে মলদ্বারে চারিদিকে একটা ফোড়া টাইপের হয়ে গেল, অ্যাবসেস, এটা হতে পারে, এটা খুবই কমন বাংলাদেশে। আর বিভিন্ন কারণে আছে, হাইজিন মেনটেন করা প্লাস সোশিও ইকোনমিক বিভিন্ন কন্ডিশনে এটা হতে পারে। আবার দেখা যায় যে মলদ্বারের চারিদিকে একটা আলাদা রাস্তা হয়ে ওখান থেকে মল বা ডিসচার্জ আসছে, এটাকে আমরা ফিস্টুলা বলি, এটাকে আমরা পেরিয়ানাল ফিস্টুলা বলি। এই জিনিসগুলো, এই 4টা ডিজিজই আমাদের দেশে মোটামুটি কমন, এবং এই ধরনের সিমটম থাকলে অবশ্যই তার আসলে বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করা দরকার। আচ্ছা, এবং এসব ক্ষেত্রে তো কখনো কখনো আপনারা সার্জারির ডিসিশন নিয়ে থাকে যখন প্রাথমিক অবস্থায় থাকে, যেটা আপনি অ্যানাল ফিশারের কথা বলছিলেন এবং সেই সাথে পাইলসের কথা বলছিলেন, যেটা কমনলি সবাই এই নামেই বলে থাকে। সেই উত্তরটি জানবো যে কখন ডিসিশন নিয়ে থাকেন, সার্জারি করে থাকেন। তার আগে সেই উত্তরটি আমরা জানবো যে ডক্টর এমিলের কাছ থেকে। ডক্টর এমিল, ফ্রম এ সার্জনস পয়েন্ট অফ ভিউ, what do you usually decide or think about that surgery is needed for colorectal health? For colorectal health, well, for the non-cancerous things, so things like piles or hemorrhoids or fistulas and abscesses, it really is very tailored depending on the situation. More and more, we do less and less surgery for these cases because we can treat them in much more minor, minimally traumatic ways. Okay. So we don't cut the piles as much anymore. Back in Singapore, we often use laser. We can staple them, so we don't cut physically as much anymore. And same with the perianal fistulas. We can laser ablate them, destroy the tract without having to make a big cut. So the surgery itself becomes much less common and much less invasive for a lot of these benign conditions. And of course, for anal fissures, we rarely operate on any anal fissures nowadays. We treat them medically, and I would say the vast majority, 80-90%, will settle on their own. We're starting to see a lot of new technologies, I think, in these spaces. So in Singapore, we don't do so much benign colorectal conditions anymore, but we encourage people to treat them by lifestyle change, so food and drink, habits. You know, don't sit on the toilet for too long. Don't read your iPad and sit on the toilet. You know, pregnancy can't be helped, but you know it gets better after that. Eat the right things, not too much spicy food, and by changing your lifestyle and more exercise, eating the right foods, I think we are starting to see a reduction
in these benign conditions as well. It also helps for the fistulas that we are not hairy people. So because Singapore population is not so much hair, so we don't see so many of the infections and the perianal infections that you see in some other countries. Okay, you're talking about physical activities, and I want to know that how physical activities more affected our colorectal health. এবং ডক্টর সিফাত তানজিল, আপনার কাছেও জানবো যে কখন আপনারা সার্জারির ডিসিশনটা নিয়ে থাকেন। আরও বিস্তারিত জানবো আপনাদের দুজনের কাছ থেকে। আরও একটা বিরতির সময় গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা দেখছেন এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন। ডক্টর সিফাত তানজিলা, যেমনটি বিরতির আগে বলছিলাম যে একটু আপনার কাছ থেকে জানবো যে কখন আপনারা সার্জারির ডিসিশনটা নিয়ে থাকেন, কেননা বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকে কিন্তু সার্জারির প্রতি একটা ভীতি কাজ করে। পৃথিবীর সব দেশের প্রেক্ষাপটে সার্জারি ভীতিটা আসলে খুবই কমন। ইটস নট ভেরি কমন, মানে ইটস নট ভেরি নর্মাল যে আমি একজন সার্জনের কাছে চলে যাব ইমিডিয়েট, আমি একটা অপারেশন করে ফেলবো, ও ইটস নাথিং। এটা এত না। আমি নিজে সার্জন, আমি নিজেও সামান্য একটা মাইনর প্রসিডিউরে যেতে ভয় পাবো। তো কোলোরেক্টাল ক্যান্সার, কোলোরেক্টালের নন ক্যান্সারের যে ডিজিজগুলো আছে, এগুলোর ক্ষেত্রে 95% শুধুমাত্র মেডিকেশন, ওরাল মেডিকেশনও না, সেটা টপিক্যাল মেডিকেশন, মানে জেলি টাইপের বা মলম টাইপের, এই জিনিসগুলো দিয়েই কিন্তু 95% পেশেন্টের চিকিৎসা হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, যদি 95% রোগীর চিকিৎসা হয়ে যায় যে মেডিকেশন বা টপিক্যাল এই জিনিসগুলো দিয়ে, তাহলে এত অপারেশন কোথা থেকে? এটা হচ্ছে আমরা সিঙ্গাপুরে যেরকম হয়তো লাইফস্টাইল মডিফিকেশন, লাইফস্টাইল চেঞ্জ, ফুড হ্যাবিট, নট টু হ্যাভ স্পাইসি ফুড অ্যাভয়েড করা, তারপরে হচ্ছে রেড মিট, এগুলো অ্যাভয়েড করা। আমাদের দেশে তো আসলে এগুলো ছাড়া মানে দেখা যায় যে শুধু হাই সোসাইটি না, সব সোসাইটিতে এই ফুডগুলো আমরা বললেও মানে না। হয়তো আজকে ব্লাড যাচ্ছে, 3-4 দিন নিয়মটা মানবে, এরপরে আর এই নিয়মটা কন্টিনিউ করবে না। কেন জানো, খুব আমরা প্রাইমারি অবস্থায় এই জিনিসগুলো বাংলাদেশে পাই না। বা প্রথম দিকে যখন ব্লাড যায়, হ্যাঁ একদিন ব্লাড গেল, কি হলো, একটা চাকার মতো পপ আউট করেছে, কি হয়েছে, সমস্যা নেই। কিন্তু এই জিনিসটা যখন একদম সিভিয়ার পর্যায়ে চলে যায়, বাংলাদেশের মানুষের একটু মনে হয় এটাই অভ্যাস, সিভিয়ার পর্যায়ে ডক্টরের কাছে আসে, তখন ইউ ডোন্ট হ্যাভ এনি আদার অপশন, তখন অপারেশন ছাড়া আসলে কোনো অপশন থাকে না। এগুলো হচ্ছে পাইলস, হেমোরয়েড। এই ক্ষেত্রে আমরা বলি, বিশেষ করে আমি আমার পার্সোনাল প্র্যাকটিসে বলি, 5টা খাবার, গরু, খাসি, চিংড়ি, শুটকি, হাঁস, এই 5টা খাবার যদি একটু 3 মাস কেউ বাদ দিতে পারে, তাহলে মোটামুটি ভালো হয়ে যায়। আমরা কিছু জেলি দেই যাতে একটু স্মুথলি মলটা বের হয়ে যায়, যাতে বার্নিং সেন্সেশনটা কমে, জেলি দেই। তারপরে যাতে যে বাইরে যে ক্ষতটা হয়, এটা যাতে হিল করার জন্য কিছু জেলি দেই। কিন্তু এগুলো আসলে 2-3 দিন ইউজ করে তারা আসলে ওইভাবে ইউজও করে না। আলটিমেটলি লিডিং টুয়ার্ডস অপারেশন, মানে অপারেশনটা করতে হয়। এখন এটা তো গেল ফিশার পাইলসের কথা, কিন্তু ফিস্টুলা যেই অপারেশনটা, সিঙ্গাপুরে হয়তো এত হেয়ারি পিপল নাই, যে কারণে হচ্ছে ওনাদের ফিস্টুলা হয় না। কিন্তু আমাদের দেশে ড্রাইভার বা গাড়ি চালক যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই কমন। এবং আমাদের দেশের মেলরা যারা, ওনারা কিন্তু অনেক বেশি বিয়ার্ডেড, প্লাস অনেক বেশি হেয়ার গ্রোথ বেশি। তো এটা বারবার চামড়ার সাথে ফ্রিকশন হয়ে পাইলোনিডাল সাইনাস, অ্যাবসেস, এই রোগগুলো কিন্তু করে। সেক্ষেত্রে আমাদের দেশে কিন্তু পেরিয়ানাল অ্যাবসেস এটা কমন, এটা তো অপারেশন করতে হয়। আর ফিস্টুলা যেটা একটা সুরঙ্গ বা গর্তর মতো হয়ে যায়, মলদ্বারের সাথে একটা চামড়ার সাথে একটা কানেকশন হয়ে যায় অ্যাবনর্মাল, এটা আসলে মেডিকেশনে সম্ভব না, এটার অপারেশনই দরকার। রিসেন্ট আমরা ফিস্টুলা চিকিৎসাটাও কিন্তু বাংলাদেশে শুরু করেছি। এটা অ্যাবলেশন যেটা বললেন, মানে আমরা গ্রাম দেশে দেখেছি যে শীত কাটা, বা গ্রামে বা বাড়িতে শীত কাটার যে সুরঙ্গটা, ফিস্টুলা ইজ নাথিং বাট দ্যাট হোল। ওই সুরঙ্গটা কিন্তু অ্যাবলেট করে আগে একদম বিশাল কাটা ধরে একটা ফিস্টুলা চিকিৎসা করা হতো, একদম যতখানি ট্রাক ততখানি কেটে ফেলা হতো। ইটস ভেরি পেইনফুল। আর এটার জন্য অনেক সময়
অ্যানাল ইনকন্টিনেন্স মানে মল কন্ট্রোল করার যেই স্বাভাবিক ক্ষমতাটা এই ক্ষমতাটা মানুষ লুজ করতো। তো লেজার অ্যাবলেশন করে আমরা ওই গর্তটা জাস্ট বন্ধ করে দেই। ওই গর্তটা যখন আমরা বন্ধ করে দিই তখন কিন্তু রুগী একদম একদম খুব ভালো হয়ে যায়। আর অনেকের একটা কমন প্রশ্ন থাকে যে এগুলো আবার রিকারেন্স হয় কিনা বা আবার ফিরে আসে কিনা। লেজার হচ্ছে আমি বলি ব্যথাবিহীন, রক্তবিহীন, কাটা ছেঁড়াবিহীন, মানে তাড়াতাড়ি বাসায়, লেস হসপিটাল স্টে, তাড়াতাড়ি বাসায় চলে যাচ্ছে। এই জন্য লেজারের আসলে খুবই ভালো এবং রিকারেন্স রেটটা কিন্তু এত বেশি না। আচ্ছা, তবে কারো কারো ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে এটা বারবার কিন্তু আবার ফিরে আসছে। সেই কেন ফিরে আসছে, ম্যানেজমেন্টের প্রপারলি হচ্ছে কি হচ্ছে না, সেই বিষয়টি আপনার কাছ থেকে আরও বিস্তারিত জানবো। ডক্টর এমিল, উই আর টকিং অ্যাবাউট anal fissure and anal fistula. So could you please tell us about anal fissure and fistula and about this treatment? I'll start with anal fissure. So anal fissure is remarkably common. I think anybody who's lived long enough will have an anal fissure. It's from trauma. If you push out the hard stool, if you have a straining that day or you hurry anything, you can tear the anus as a result. Actually, it's more common in men than women. But the treatment is usually conservative, so no non-surgical. You can treat with medical therapy, so you can stool softeners to make it more smooth and more easy. Drink plenty of water, take less meats and all that, so that the stool is easier to pass, and that usually helps a lot already. Then we also give them painkillers, and very importantly, we give them something to relax the muscle, because the anal fissure is a bit like a wound on your knee. So because the muscle keeps going into spasm and moving, and it will never heal. So if you give them a muscle relaxant, the muscle will relax and allow the wound to heal nicely. And that's usually effective in about 60 to 80% of people just using the medication alone. Now, fistulas are completely different, because fistulas are about perianal sepsis. So it means you get an infection, and the infection is usually what we call cryptoglandular. Cryptoglandular is when the glands in your anus become blocked. And when they become blocked, you fill up and then it's pus, and the pus tries to burst out. Either it doesn't care how you burst out, front, back, sideways, and then you get this connection between the inside and the outside. And it's terrible, because a connection from the inside to outside means you cannot control the stool. You always get infected and you keep swelling and then releasing pus, and it's hard to live with. One of the worst things you can live with. Okay. So in that case, is there any infection? How could you manage that situation? So the first thing is to drain the infection. You must get out the infection, allow the body to heal. And then you have to decide how many directions it goes, how complex the fistula is, and then choose the right treatment for it. Now, in some circumstances, that can be big surgery where you cut it all open. But in most cases now, as I mentioned earlier, you can probably try to ablate the thing and to destroy the tract using a laser, because it's so minimally traumatic that you can keep doing it. So the patient's usually very happy with that. If you use the laser and it doesn't work, there's no harm at all, because the complication rate is so low. You wait 3 months and you do it again. And if you have to do it again, the fistula has usually shrunk down anyway. So it's easier to treat. And if you do have to cut it, it's a much smaller wound, much less traumatic, and much more effective. ওকে, ডক্টর সিফাত তানজিলা, আপনিও কিন্তু লেজার ট্রিটমেন্টের বিষয়ে বলছিলেন। আরও বিস্তারিত আমরা জানবো ট্রিটমেন্ট সম্পর্কে, যে কিভাবে আসলে এই কোলোরেক্টাল ডিজিজ এবং যখন ক্যান্সারটা ডায়াগনোসিস হয় প্রাথমিকভাবে প্রথম ট্রিটমেন্ট আসলে কিভাবে আপনারা শুরু করেন, আরও বিস্তারিত জানার চেষ্টা করব, কারণ আরও একটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা দেখছেন এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন। ডক্টর সিফাত তানজিল, আপনি কিন্তু বলছিলেন যে সার্জারির ক্ষেত্রে বাংলাদেশে এখন কিন্তু আপনারা মিনিমাল সার্জারি আপনারা ব্যবহার করছেন। একটু যদি আমাকে আরেকটু ডিটেলস বলতেন যে এই মিনিমালি ইনভেসিভ সার্জারি বাংলাদেশে কতটা প্রচলিত, বা সবাই এই প্র্যাকটিসটা করছে কিনা, এবং বর্তমানে এটি বাস্তবায়নের ক্ষেত্রে যারা করছে না কতটা বড় চ্যালেঞ্জ হতে পারে আমাদের জন্য? মিনিমাল ইনভেসিভ সার্জারিটা বাংলাদেশে কিন্তু এখন না, আরও প্রায় 10 ইয়ার্স, ইটস বিন 10 ইয়ার্স ইট হ্যাভ স্টার্টেড। মানে 10 বছর ধরে হচ্ছে। এখন কিন্তু মোটামুটি একসময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা ছিল, লেজার মেশিন অনেক বেশি দাম। মিনিমাল ইনভেসিভ শুধুমাত্র লেজার না, সেটা হতে পারে আগে আমরা যেটা কেটে করতাম হেমোরয়েডের ক্ষেত্রে, ওটা স্টেপলার আছে, তারপর লেজার আছে, আবার হচ্ছে বিভিন্ন ইনজেকশনস আছে।
এই জিনিসগুলো সব কিছু কিন্তু একটা ব্রড টার্মে মিনিমাল ইনভেসিভ। আগে যেটা সবচেয়ে বেশি মানে মানে অবস্ট্যাকল ছিল সেটা হচ্ছে যে এই ডিভাইসগুলো আসলে অ্যাভেলেবল ছিল না। ডিভাইসগুলো বাইরে থেকে আনা হতো এক সময়, যে স্টেপলার যেই মেশিনটার কথা বলছি এটা একসময় পুরোটাই বাইরে থেকে আনা হতো। এখন কিন্তু বাংলাদেশে অনেকগুলো কোম্পানি আছে, ওরা নিজেরা প্রডিউস করছে। যে বাংলাদেশে যেহেতু এটা প্রডিউস করতে পারছে বা ইন্ডিয়া থেকে বা অন্যান্য দেশ থেকে যেটা আসছে সহজলভ্যভাবে যেটা আসছে, এর কারণে হয়েছে কি সাধারণ রুগীদের নাগালের বাইরে ছিল আগে এই চিকিৎসাগুলো, এখন কিন্তু এটা সাধারণ রুগীদের নাগালের মধ্যে চলে আসছে। আর লেজার মেশিনের দাম কিন্তু আসলে এক্সেসিভ। তো কিছু কিছু মানুষ আমাদের যাদের পার্সোনাল লেজার মেশিন আছে তাদের জন্য আসলে এটা কনভেনিয়েন্ট, কিন্তু সেন্টার বেস প্র্যাকটিসটা আসলে বাংলাদেশে ওইভাবে তো ডেভেলপ করেনি। আমি যে সেন্টারে কাজ করি ওখানে যদি মেশিনটা না থাকে তাহলে আমি আমার পার্সোনাল একটা মেশিন এনে বারবার চাবো না, বারবার ট্রান্সপোর্টেশন করে আমি এই কাজটা করি। এই ক্ষেত্রে দেখা যেত যে তখন যেহেতু সেন্টার বেস আমার ডিভাইসটা বা ইনস্ট্রুমেন্টটা ছিল না, তখন কিন্তু একটা বড় অবস্ট্যাকল ছিল। এখন কিন্তু বাংলাদেশের বড় বড় হাসপাতাল যেগুলো আছে ওদের এই মেশিনগুলো আছে, এই ডিভাইসগুলো আছে, আমরা খুব সহজে এই ইনস্ট্রুমেন্ট বা ইমপ্লান্টগুলো পাচ্ছি। এই জন্য বাংলাদেশে এখন লেজার সার্জারি বা মিনিমাল ইনভেসিভ সার্জারির ফিল্ডটা অনেক বড়। আর এরপরে যেটা মানে অবস্ট্যাকল যেটা যে বাংলাদেশে মানুষ কেন এটা ব্যবহার করার পরেও দেখছে যে রিকারেন্স হচ্ছে, তো এটা আসলে পুরোটাই সঠিক রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসা। আমি দেখলাম প্রপার ম্যানেজমেন্টটা মনে হয় অনেক প্রপার ম্যানেজমেন্টটা এটা আরেকটু জানবো আপনার কাছ থেকে। আমি চলে যাচ্ছি ডক্টর এমিল, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মিনিমাল সার্জারি ফর কোলোরেক্টাল ডিজিজ অর কোলোরেক্টাল ক্যান্সার? I think minimally invasive surgery is the mainstay, is the main thing we do nowadays. Exactly. Virtually all the surgery, I would say that in where I work and SGH and NCCS, it's 90 to 95% of our cancer resections in particular are minimally invasive. That can be either through laparoscopy, which is the original way of doing it, using straight sticks, small incisions. And now we also do robotic surgery quite heavily, and we have 2 robots in the hospital, which we use to do the more difficult cases, particularly the ones deep in the pelvis when there's very little space. Now, minimally invasive surgery has been around for a long time, but as the technology has got better, the optics, the vision, and the TV sets have got better, it is more and more accurate. It allows us to be even more aggressive than we ever were. So, in many times, we've been using minimally invasive surgery for the earlier cancers. But nowadays, we use minimally invasive for everything, including the very advanced cancers, the locally advanced, the recurrent cancers, where we have to remove multiple organs as well. So it is possible to do with the right training and with the right group of people, and we even are able to work with multidisciplinary teams. So we have multiple specialties like urologists, gynecologists, and surgeons all working together using either the MIS platform or the robotic platform together to achieve the results that we want. So it is really standard of care now. Okay, so can you say that minimal surgery helps patients recover faster compared to traditional surgery? That's right. So because the wounds are smaller, actually patients feel less pain, they use less of the medication, less morphine, less opiates, and as a result they recover faster, both their bowel function as well as their skin wounds are not so painful, so they mobilize much faster. And we have also introduced new things, the enhanced recovery programs, which allow them to mobilize and eat earlier, drink earlier, and to restore bowel function earlier as well. And these things together are able to get our patients moving. We are able to send our patients home within 2 days now, 2 to 3 days on average, after a major cancer resection. And Dr. Emil, thank you so much for joining with us today, and thank you for sharing such insightful information. Thank you again. Thank you for having me. Thank you. Thank you. দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন। আজ আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।